আশা করছি তোমাদের এসএলএসটির পরীক্ষার প্রস্তুতি কিন্তু জোর কদমে চলছে। আমাদের পরীক্ষা কিন্তু আর কিছুদিন অর্থাৎ 2 মাস আমাদের কাছে বাকি। তাই একেবারেই গাফিলতি না দিয়ে পরীক্ষার জন্য একেবারে প্রস্তুতিটা আমাদের কোমর বেঁধে শুরু করা উচিত। অনেকে হয়তো ভাবছো পরীক্ষা কি পিছিয়ে যাবে বা পরীক্ষা নিয়ে অনেক রকম সমস্যায় রয়েছে। তোমাদেরকে একটা কথা বলবো, পলিটিক্যাল একাডেমির স্টুডেন্ট হিসাবে পলিটিক্যাল একাডেমির সাথে জুড়ে থাকার জন্য একটা কথা তোমাদেরকে বলবো যে তোমরা নিশ্চিন্তে থেকো, পরীক্ষা তোমাদের হবেই। যদিও পিছিয়ে যায় 2-10 দিন, তবুও কিন্তু পরীক্ষা তোমাদের হবেই হবে। তাই প্রস্তুতিটা কিন্তু তোমাদেরকে এখন থেকে আরো ভালো করে জোর কদমে চালিয়ে যেতে হবে। মূলত আমরা যেটা বুঝতে পারছি সেপ্টেম্বরের কিন্তু 2nd উইক নাগাদ তোমাদের পরীক্ষা হতে পারে। তো আমি কিন্তু তোমাদের এসএলএসটির জন্যই প্রতিদিন একদিন অন্তর আমি তোমাদের কিন্তু একটা করে ভিডিও তোমাদের নিয়ে আসছি, যেগুলো এই এসএলএসটি পরীক্ষা কেন্দ্রিক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগের দিন আমি আলোচনা করেছি তোমাদের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সম্পর্কিত। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা বলতে কি বোঝায় এবং পঞ্চায়েতি রাজ ব্যবস্থার যে বিভিন্ন ধারাগুলো এবং গুরুত্বপূর্ণ যে ফ্যাক্টগুলো সেগুলো নিয়ে আলোচনা করেছি। আজকের আমি আলোচনা করব মূলত আমার থাম্বনেইল দেখে বুঝতে পারছো, পৌর স্বায়ত্তশাসন ব্যবস্থা, দ্য মিউনিসিপ্যালিটি সিস্টেম। ভারতবর্ষে আমাদের মিউনিসিপ্যালিটি সিস্টেমটা কবে থেকে এসেছে, কিভাবে সেটা এসেছে এবং পশ্চিমবঙ্গের পৌর স্বায়ত্তশাসন ব্যবস্থা কিভাবে গড়ে উঠেছে এবং তার গুরুত্বপূর্ণ ফ্যাক্টগুলো এবং পৌর ব্যবস্থার যে গুরুত্বপূর্ণ ভারতীয় সংবিধানে ধারা রয়েছে সেগুলোকেও কিন্তু আমরা দেখে নেব। মূলত আমি যেটা তোমাদেরকে বলছিলাম, মূলত আমরা যদি লক্ষ্য করি আমরা কি দেখব, আমি তোমাদেরকে আগেও আলোচনা করেছিলাম আগের ভিডিওতে যে মূলত 73তম সংবিধান সংশোধনীতে আমাদের পঞ্চায়েত ব্যবস্থার জন্য বলা হয়েছিল গ্রামীণ যে পঞ্চায়েত ব্যবস্থা, কিন্তু আমাদের 74তম যে সংবিধান সংশোধন সেখানে কিন্তু পৌর ব্যবস্থা সম্পর্কিত বিধান রয়েছে। তাই এই 74তম সংবিধান সংশোধনে কি রয়েছে, 74তম সংবিধান সংশোধনের যে বিভিন্ন আমাদের পৌর ব্যবস্থা সম্পর্কে বৈশিষ্ট্য সেগুলোকেও আমরা কিন্তু দেখব। আর গুরুত্বপূর্ণ যেটা পরীক্ষার জন্য মূলত এই পৌর স্বায়ত্তশাসন ব্যবস্থার যে ফ্যাক্ট প্রশ্নগুলো পড়ে এবং মূলত এখানকার ধারাগুলোর উপরে কিন্তু গুরুত্ব তোমাদের পরীক্ষা অনুযায়ী দিতে হবে। চলো দেখে নেওয়া যায়। তোমরা প্রায় সকলেই অবগত যে আমার কিন্তু একটা বই আরামবাগ বুক হাউস থেকে প্রকাশিত হয়েছে। বইটির নাম হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান প্রস্তুতি, তার একটা মক টেস্ট। এই বইটি আমার প্রায় 1000 পেজের একটা বই, বৃহৎ একটা বই। এটা মূলত কাদের জন্য বের হয়েছে, নেট এবং সেটের যারা পরীক্ষার্থী তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বুক এবং তার সাথে সাথে WBSLST আমরা যে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি, বিপিএসসি অর্থাৎ বিহারের যে পরীক্ষা তার জন্য, WBPSC তোমাদের সামনে পিএসসির যে এক্সাম আসছে তার জন্য, আর TRBT অর্থাৎ ত্রিপুরার যারা পরীক্ষা তোমরা দেবে ত্রিপুরার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমাদের যে ঝাড়খণ্ডে যে পরীক্ষা হবে তার জন্য এই বইটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ। তাছাড়া যারা MA এন্ট্রান্স দেবে কিংবা তোমরা PhDর জন্য যে এন্ট্রান্সগুলো দেবে, CUETতে যারা ভর্তি হবে সেগুলোর ক্ষেত্রেও কিন্তু এই বইটা তোমাদের খুবই খুবই উপকারে আসবে। কারণ এই বইটাতে মূলত 100টি মক টেস্ট রাখা হয়েছে, পুরো বইটা জুড়ে 100টি মক টেস্ট রাখা হয়েছে, ফুল লেন্থের 100টা করে কোশ্চেন, 10,000 প্লাস তোমরা কিন্তু এখানে প্রশ্ন প্র্যাকটিস করতে পারবে। শুধুমাত্র পড়াশোনা নয়, তোমরা কিন্তু মক টেস্টের মধ্য দিয়েও কিন্তু পড়াশোনা করতে পারো। মক টেস্টের মধ্য দিয়ে যত রাজ্যের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন পড়েছে, নেটের সেটের যত জায়গা থেকে প্রশ্ন পড়েছে সমস্ত প্রশ্নগুলোকে সংকলিত করা হয়েছে, একেবারে বাংলা ভাষাতে সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। আশা করি বইটা তোমরা কিনে নেবে। কিনে দেওয়ার নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, ওই নাম্বারে ফোন করবে, ডাইরেক্ট প্রকাশনীর সাথে যোগাযোগ করবে এবং সেটা কিনতে পারবে। আর একটা অফার তোমাদের জন্য রয়েছে, সেই অফারটা হচ্ছে কি, আমাদের এখানে 999
এই 999 টাকায় এসএলএসটির জন্য একটা মক টেস্ট দেওয়া হচ্ছে। 100 থেকে 100 প্লাস বলেছি, আমরা 150 মক টেস্টের আয়োজন করেছি এই এসএলএসটি পরীক্ষাকে কেন্দ্র করে। শুধুমাত্র এসএলএসটির পরীক্ষাকে কেন্দ্র করে যে মক টেস্ট তোমাদের রয়েছে, সেই মক টেস্টের দাম হচ্ছে 999। এটা যদি তোমরা পারচেস করো আমাদের একাডেমি থেকে, তাহলে এই বইটার দাম হচ্ছে 799। এই 799 বইটা তুমি সম্পূর্ণরূপে একেবারে ফ্রিতে পাবে। এটা তোমাদের একটা অফার চলছে। তো যদি তোমরা কিনতে চাও যোগাযোগ করতে পারো নির্দিষ্ট নাম্বারে, এবং যদি তোমরা মক টেস্ট নিতে পারো সরাসরি আমাকে ফোন করতে পারো 8620063339। আমরা মূলত এই যে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা বলি বা পৌর ব্যবস্থা বলি, এখানে কিন্তু লর্ড রিপনের নামটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদেরকে মনে রাখতে হবে এই যে লর্ড রিপন, তিনি কিন্তু 1882 সালে সর্বপ্রথম স্বায়ত্তশাসনের জনক হিসাবে পরিচিত হয়েছিলেন লর্ড রিপন। লর্ড রিপন যেভাবে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার কথা বলেছিলেন, তিনি মনে করেছিলেন যে স্থানীয় স্তরের মানুষদের নিয়ে স্থানীয় অঞ্চলে শাসন প্রতিষ্ঠা করা অত্যন্ত প্রয়োজন। তাই তিনি যে ঘোষণা করেছিলেন সেটা মূলত পৌর শাসনের ম্যাগনা কার্টা নামে পরিচিত, বা স্থানীয় স্বায়ত্তশাসনের একটা ম্যাগনা কার্টা বলে কিন্তু পরিচিত। সেখান থেকে এই পৌর স্বায়ত্তশাসন ব্যবস্থার পত্তন হয়েছিল বলা যেতে পারে। তার সাথে সাথে আমাদের পঞ্চায়েত ব্যবস্থারও গোড়াপত্তন হয়েছিল সেটা বলা যেতে পারে। এই জন্য তোমরা মনে রাখবে এই সালটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, 1882 সাল, এবং লর্ড রিপন তখন ভারতের ভাইসরয় ছিল। এবারে বলছে ভারতের প্রথম মিউনিসিপ্যাল কর্পোরেশনটি মাদ্রাজে 1688 সালে সর্বপ্রথম গঠিত হয়। কত সালে গঠিত হয়? ভারতের প্রথম মিউনিসিপ্যাল কর্পোরেশন কত সালে গঠিত হয়? 1688 সালে সর্বপ্রথম গঠিত হচ্ছে। তারপরে দেখো 1726 সালে বোম্বে ও কলকাতায় মিউনিসিপ্যাল কর্পোরেশন গঠিত হয়। এইগুলো কিন্তু তোমাদেরকে একটু ফ্যাক্ট হিসাবে মনে রাখতে হবে। 1726 সালে বোম্বে এবং কলকাতায় মিউনিসিপ্যাল কর্পোরেশন গঠিত হচ্ছে, এবং 1932 সালে প্রণীত বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্টের দ্বারা 1993 সালের পূর্ব পর্যন্ত পৌরসভাগুলি গঠিত এবং পরিচালিত হয়েছিল। এগুলো গুরুত্বপূর্ণ ফ্যাক্ট হিসাবে তোমাদেরকে মনে রাখতে হবে। গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ পৌর আইন 1993 সালের যেটা হয়েছিল, সেটা হচ্ছে কার্যকর হয় 1994 সালের 13ই জুলাই থেকে। এটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কবে? 1993 সালের আমাদের আইনটা হয় এবং সেটা কার্যকর হয় 1994 সালের 13ই জুলাই থেকে। এবং এই আইন পূর্বের বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্ট 1932কে প্রতিস্থাপিত করেছিল। আগের যে আইন ছিল সেটাকে প্রতিস্থাপিত করেছিল। এবং ভারতে মোট 8 প্রকার পৌর অবস্থা বর্তমান। সেগুলো নিয়ে আলোচনা করছি না, আমরা সরাসরি চলে যাব পৌর ব্যবস্থার, অর্থাৎ আমাদের কলকাতা মিউনিসিপ্যালিটি। আমরা যারা কলকাতার মানুষ, যারা পশ্চিমবঙ্গের মানুষ, মূলত কলকাতার একটা ধর্মতলাতে গেলে আমরা বিরাট একটা লাল বাড়ি দেখতে পাই না? তোমরা যেটা আমার থাম্বনেইলে দেখেছো, তাই না? বিরাট লাল বাড়ি, সেটাই হচ্ছে কলকাতা কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন। তার আন্ডারে অনেক পৌরসভা রয়েছে। এবং তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এটাই যে 1688 সালে কোম্পানির রয়্যাল চার্টার আইনের মাধ্যমে মাদ্রাজে সর্বপ্রথম পৌর স্বায়ত্তশাসন ব্যবস্থাকে গড়ে তুলেছিল। কত সালে, কোথায়, কারা গড়ে তুলেছিল সেটাকে মনে রাখতে হবে। আর কি বলছে 1726 এবং 27 সালে কি বলছে দেখো, আইনের মাধ্যমে, এই আইনের মাধ্যমে বোম্বাই এবং কলকাতায় মিউনিসিপ্যাল কর্পোরেশন স্থাপিত হয়েছিল সর্বপ্রথম। কলকাতা এবং কোথায়? বোম্বেতে। এটা মনে রাখতে হবে। এবং তারপরে 1663 সালে দেখো, তারপরে 1663 সালে প্রশাসনিক দায়িত্বে পৌর সরকারের হাতে অর্পিত হয়। এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবং স্বাধীনতার পরবর্তীকালে 1991 সালে কলকাতা মিউনিসিপ্যাল আইন পাস হয় এবং 1965 সালে সংশোধিত হয়। এই ফ্যাক্ট প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ আমি বলে মনে করি। এবং পরবর্তীকালে 1980 সালে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন বিল গৃহীত হয় এবং 84 সাল থেকে আমাদের এই বিলটা কার্যকরী হয়।
এইভাবে কিন্তু কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যাত্রাপথ আমাদের শুরু হয়েছিল বলা যায়। আমরা মূলত কম্পিটিটিভ এক্সাম দিচ্ছি বলা যেতে পারে, এসএলএসটি মানে তাই, যে কোনো পরীক্ষা মানে তাই। তাহলে কলকাতা কর্পোরেশনের যখন কথাই বলছি, তাদের মেয়র কারা কারা ছিল সেগুলো একটু জেনে নিতে পারি। দেখো, আমি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ছিল সর্বপ্রথম কলকাতার মেয়র কে ছিল? দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। তারপরে দেখে নিতে হবে সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে, তারপরে দেখব বিধানচন্দ্র রায়, তারপরে শ্রী কমল কুমার বসু, প্রশান্ত চ্যাটার্জি, তারপরে সুব্রত মুখার্জি, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, শোভন চট্টোপাধ্যায় এবং এখন কে রয়েছে বর্তমানে? ফিরহাদ হাকিম, কলকাতা কর্পোরেশনের মূলত মেয়র হিসেবে রয়েছে। এবারে কিছু তথ্য জেনে নেওয়া যাক, কিছু ফ্যাক্ট যেগুলো গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য, সেগুলোকে জেনে নেওয়া যাক। কি বলছে? আমাদের মিউনিসিপ্যালটা কিভাবে গড়ে ওঠে, বিশেষ করে তোমরা জানো যে মূলত মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে এলাকা সেটা গড়ে ওঠে স্বায়ত্তশাসন ব্যবস্থা বা পৌরসভা মিউনিসিপ্যালিটি যেটা বলা হচ্ছে, সেটা মূলত শহরাঞ্চলে গড়ে উঠছে এই মিউনিসিপ্যাল এলাকাগুলো। অপেক্ষাকৃত বৃহৎ শহরগুলোতে পৌর নিগম বা মিউনিসিপ্যাল কর্পোরেশন গড়ে তোলা হয়, যেখানে বৃহত্তম। তোমাদের জন্য প্রশ্ন থাকবে কত সংখ্যক মানুষের জন্য, কত সংখ্যক মানুষ থাকলে এখানে তোমরা বলবে কমেন্ট করে কত সংখ্যক মানুষের জন্য এই মিউনিসিপ্যালিটি বা পৌর নিগম গড়ে তোলা হয়, কমেন্ট করো। পরে কি বলছে? পশ্চিমবঙ্গে 7টি পৌর নিগম আছে। পশ্চিমবঙ্গে কয়টি পৌর নিগম আছে মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। পৌর নিগম আছে 7টি। একটা হচ্ছে কলকাতা, আমার সাথে সাথে তোমরা মুখস্থ করে ফেলো, চন্দননগর, হাওড়া, আসানসোল, শিলিগুড়ি, বিধাননগর এবং দুর্গাপুর। তোমাদের জন্য আরেকটা কথা, কারা কারা এই শিলিগুড়ি, কারা কারা এই আসানসোল বা উত্তরবঙ্গের দিকে কারা কারা আছো তোমরা কমেন্ট করে নিচে জানাও। এই মূলত কলকাতা, চন্দননগর, হাওড়া, আসানসোল, শিলিগুড়ি, বিধাননগর এবং দুর্গাপুর, এই 7টা পৌর নিগম আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু আছে। আর কি বলছে? পশ্চিমবঙ্গে 122টি, এখন 122টি হয়ে গেছে, 122টি মিউনিসিপ্যালিটি বা পৌরসভা নোটিফাইড অঞ্চল নিয়ে 122টি। তোমাদের জন্য প্রশ্ন থাকলো নোটিফাইড অঞ্চলগুলি কি কি, এগুলো কিন্তু তোমাদের জানতে হবে। তার জন্যই কিন্তু তোমাদেরকে অবশ্যই আমাদের পেড ব্যাচ যেটা, সেখানে জয়েন করতে হবে। কারণ অনেকগুলো বিষয় একটা ভিডিওর মধ্য দিয়ে কিন্তু বলা সম্ভব হয় না, অনেক নিখুঁত বিষয়, স্টাডি মেটেরিয়াল, মক টেস্ট, তোমাদের সব কিছু বোঝানো এর মধ্য দিয়ে সম্ভব হয়ে ওঠে না। যতটুকু সময় পাচ্ছি তার মধ্য দিয়ে বোঝানোর চেষ্টা করছি। তাহলে মনে রাখবে 122টি মিউনিসিপ্যালিটি বা পৌরসভা আমরা লক্ষ্য করতে পারি। তারপরে বলছে 1963 সালে পৌর প্রশাসনের মানোন্নয়নের জন্য উদ্দেশ্যে কেন্দ্রীয় স্তরে গ্রাম শহর সম্পর্কিত কমিটি সেটা কিন্তু গঠিত হয়। কত সালে? 1963 সালে। 1989 সালে সংসদের সর্বপ্রথম নগরপালিকা বিল উত্থাপিত হয়েছিল। এগুলো ফ্যাক্ট, খুব মনে রাখবে। 1989 সালে এবং 74তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 1993 সালে 1 জুন থেকে নগরপালিকা বিলটি আইনে পরিণত হয়। কবে থেকে আইনে পরিণত হয়? 1993 সালের 1 জুন থেকে নগরপালিকা বিল আইনে পরিণত হয়। পরবর্তী বলছে সংবিধানের 243-এর পি থেকে 243-এর জেড জি নম্বর ধারায় পৌরসভা সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উল্লেখ আছে, এগুলো নিয়েও আমি আলোচনা করব। তারপরে বলছে পৌরসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করার ন্যূনতম বয়স 18 বছর এবং ন্যূনতম বয়সটা, প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স হচ্ছে 21 বছর। তুমি প্রার্থী হতে পারবে 21 বছর বয়সে এবং 18 বছর বয়সে তুমি ভোট দিতে পারবে। বর্তমানে কলকাতা পৌর নিগমে 144টি ওয়ার্ড আছে, 16টি বড় আছে। কটি ওয়ার্ড আছে? 144টি ওয়ার্ড আছে এবং 16টি তোমাদের বড় আছে। এগুলো কিন্তু কলকাতা কর্পোরেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্ট, এগুলো থেকে প্রশ্ন তোমাদের আসতেই পারে। ভিডিওটা এতক্ষণ দেখছো মানেই আশা করছি একটু হলেও তোমরা বুঝতে পারছো, একটু হলেও তোমাদের কাছে আমি সাহায্য করতে পারছি। তাই বলবো, যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদেরকে বলবে সাবস্ক্রাইব করতে এবং একটু বন্ধুদেরকে শেয়ার করে দেবে। এবারে বলছি, দেখো আমাদের মূলত পৌর শাসন ব্যবস্থা সম্পর্কে অনেকগুলো কিন্তু ধারা আছে। এই ধারাগুলো কি কি? এই ধারাগুলো কিন্তু আমাদেরকে জানতেই হবে।
এখান থেকে কিন্তু অনেক রকম প্রশ্ন পড়ে থাকে। দেখো 243-এর পি, এটাতে কি বলা আছে? পৌর সংক্রান্ত সংজ্ঞা দেওয়া আছে। 245-এর কিউ, পি কিউ আর এস টি ইউ ভি এরকম করে করে আছে, এখানে পৌর নিয়মাবলী আছে। 243-এর আর, পৌরসভার গঠনতন্ত্র নিয়ে আলোচনা করা রয়েছে। 243-এর এস, পৌরসভার ওয়ার্ড কমিটির গঠনতন্ত্র তার নিয়মাবলী নিয়ে আলোচনা করা হয়েছে। 243-এর টি, পৌরসভার সদস্যদের আসন সংরক্ষণ থাকবে তার কথা বলা হয়েছে। 243-এর ইউ, পৌরসভার কতদিন কার্যকাল, কি বিষয়, হ্যাঁ কতদিন পদে থাকতে পারবে সেই বিষয়ে কথা বলা হয়েছে। 243-এর ভি, পৌরসভায় হতে গেলে কি যোগ্যতা লাগবে, কোন যোগ্যতার অধিকারী হতে হবে সেটা রয়েছে। 243-এর ডাব্লিউ, সেটা রয়েছে পৌরসভার ক্ষমতা এবং দায়িত্ব। 243-এর এক্স, পৌরসভা কর্তৃক আদায়কৃত কর ব্যবস্থা। 243-এর ওয়াই, পৌর অর্থ কমিশন স্থাপন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে, অর্থ কমিশন স্থাপন। 243-এর জেড, পৌরসভার আয় ব্যয়ের হিসাব পরীক্ষা সংক্রান্ত বিষয়। আর 243-এর জেড এ, পৌরসভার নির্বাচন প্রক্রিয়া। তারপরে রয়েছে দেখো 243-এর জেড বি, কেন্দ্রশাসিত অঞ্চলে পৌরসভা। 243-এর জেড সি, কিছু নির্দিষ্ট অঞ্চলের জন্য যে কোনো অংশে প্রযোজ্য নয়। 243-এর জেড ডি, জেলা পরিষদ, জেলা পরিকল্পনা কমিটি। 243-এর জেড ই, মহানগর পরিকল্পনা কমিটি। 243-এর জেড এফ, প্রচলিত পৌর আইনগুলির ধারাবাহিকতা। 243-এর জেড জি, নির্বাচনে আদালতের হস্তক্ষেপের উপর বিধিনিষেধ। জেড 243 জেড, পৌরসভার আয় ব্যয়ের হিসাব পরীক্ষা সংক্রান্ত। জেড এ, পৌর নির্বাচন প্রক্রিয়া। জেড বি, কেন্দ্রশাসিত অঞ্চলের পৌরসভা। অর্থাৎ আমাদের কিন্তু পৌরসভা সংক্রান্ত আমরা এই বিষয়গুলিকে খুব ভালো করে, আশা করি এইগুলো পড়ে গেলে তোমাদের পরীক্ষা এখান থেকে কমন প্রশ্ন আসবেই আসবে। এই ভিডিওটির এই যে পিডিএফটি, এটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যুক্ত এখনও হওনি, আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা জয়েন করে যাও। থ্যাংক ইউ, ভালো থাকবে, দেখা হবে পরের ভিডিওতে।